আবারও সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস। এবার ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ল সৌদি, তুরস্ক এবং ইরাক। ইরানের সব থেকে বড় বন্ধু বলে আমরা মনে করতাম তুরস্ককে, অবশেষে সেই তুরস্ক আর কাছের রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, আত্মীয় রাষ্ট্র ইরাক, তারাও কিনা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলে গেল। ইরান এতটাই একা হয়ে গেল। তাহলে মুসলিম বিশ্বের যারা অবিসংবাদিত নেতা সেজেছিল, সেই এরদোগান ইরানের সাথে এই বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলো? আজকে তুরস্কের এই বিশ্বাসঘাতকতার কারণে ইরাকের এই বিশ্বাসঘাতকতার, সৌদির বিশ্বাসঘাতকতা তো নতুন কিছু নয়। সৌদি তো বারবারই ক্ষমতা লোভী, সৌদি বারবারই অর্থ লোভী। সে তো অর্থের লোভ পেলে, ক্ষমতার লোভ পেলে সে নিজের মা বাপকে ভুলে যেতে পারে। এই বিশ্বাসঘাতক বাদশাহ সালমান তারা আরও একবার ইরানের বুকে আঘাত করার মাধ্যমে ইরানকে একঘরে করে দিল। সৌদি, তুরস্ক, পাকিস্তান, কাতার, মিশর সবাই একসাথে যখন একটা মুসলিম ন্যাটো বা নন অ্যাগ্রেশন প্যাক্ট গড়ে তোলার চেষ্টায় ব্যস্ত ছিলেন, তখন ইরানের প্রেসিডেন্ট নিজে ইসলামাবাদে গিয়ে এই ঐক্যকেও এগিয়ে নিয়েছিলেন। কিন্তু আশ্চর্য বিষয়, অবশেষে এই রাষ্ট্রগুলোকে পেছন থেকে এই শয়তান ডোনাল্ড ট্রাম্প টোপ ফেলার মাধ্যমে ফাঁদে তাদেরকে আটকে ফেলল। ডোনাল্ড ট্রাম্প চুপ করে বসে থাকার পাত্র নন। সে দেখিয়ে দিল তিনি এই মুসলিম ঐক্যের সারা গাছটিকে শিকড় সহ উপড়ে ফেলার জন্য পুরো দমে এখন মাঠে নেমে পড়েছে। কেন? কারণ মুসলিম দেশগুলো যদি এক হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে তেল গ্যাসের যে লুটপাটের শতাব্দী প্রাচীন ওয়েস্টার্ন হানিপট, সেটা ডোনাল্ড ট্রাম্পের মুহূর্তেই শেষ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে ট্রাম্প একের পর এক মুসলিম দেশগুলোকে লোভ দেখিয়ে চাপ দিয়ে ডিল করে এই মুসলিম ন্যাটো ভেঙে দিলেন, এমনকি ইরানকে একঘরে করে দিলেন। যখন ইরান আমেরিকাকে 40 দিনের যুদ্ধে হারিয়ে দিল, তখন পুরো মুসলিম উম্মার মধ্যে একটা নতুন আশার আলো জ্বলে উঠেছিল। সকলে শিয়া সুন্নি মতভেদ ভুলে গিয়ে সকলে এক আত্মায় পরিণত হওয়ার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসার জন্য সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, কাতার, মিশর একসাথে বসে নন অ্যাগ্রেশন প্যাক্ট এবং একটা শক্তিশালী আঞ্চলিক জোট গড়ার কথা ভাবতে শুরু করে। উভয় রাষ্ট্রের ভিতরে কূটনৈতিক তৎপরতাও বৃদ্ধি পায়। কিভাবে এটা গড়ে উঠবে সে সম্পর্কে রূপরেখাও তৈরি করা হচ্ছিল। এটা ছিল একটা সামরিক জোটই শুধু নয়, এটা একটা ইকোনমিক, ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক ইউনিটির একটা স্বপ্ন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান তো আরও আগ্রহে তিনি ইসলামাবাদে ছুটে গেলেন। পাকিস্তানের সাথে ঐক্যকে আরও মজবুত করার ঘোষণা প্রদান করলেন। সৌদি আরবের সাথে ইরানের নন অ্যাগ্রেশন আন্ডারস্ট্যান্ডিং ইতোমধ্যেই হয়ে গিয়েছিল। কিন্তু তখনই ডোনাল্ড ট্রাম্পের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তৎক্ষণাৎ ছুটে গেল, কেননা সে খুব ভালোভাবে জানে পাকিস্তানের সৌদের একটা আর্টিকেল 5 রয়েছে। আবার যদি তুরস্কের সাথে ইরান এক হয়ে যাওয়ার মাধ্যমে তারা মুসলিম ন্যাটো গড়ে তুলতে সক্ষম হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের খেল খতম হয়ে যাবে 1 সেকেন্ডেই। গাজা, লেবাননে চলা যে বর্বর গণহত্যা, সেটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু ট্রাম্প এই স্বপ্নকে চুরমার করে দিতে চান। সে কোনোভাবেই বেঁচে থাকতে নেতানিয়াহু আর ট্রাম্প মিলে কোনোভাবেই এটা গড়ে উঠতে দেবে না। সর্বপ্রথমেই তারা তুরস্ককে হাত করিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, যিনি নিজেকে মুসলিম রাষ্ট্রগুলোর, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে প্রচার করেন, প্রতিদিন ইসরায়েলের বিরুদ্ধে কড়া কথা বলেন। কিন্তু ভিতরে ভিতরে এই তুরস্ক দেখা যাচ্ছে ইসরায়েলের সাথেই তারা গোপন কূটনৈতিক, এমনকি গোপন ব্যবসায়িক সম্পর্ক রেখেছে। যিনি গ্রেটার তুর্কি গঠন করার স্বপ্ন দেখেন, তারাই অবশেষে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখার মধ্যে মুসলিম বিশ্বের সাথে বেইমানি করেছে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প অবশেষে এরদোগানকে F-35 ফাইটার জেটের লোভ দেখালেন। বছরের পর বছর ধরে তুরস্ক এই জেট চেয়ে আসছিল, কিন্তু S-400 কেনার কারণে আমেরিকা স্যাংশন প্রদান করেছিল। ট্রাম্প এখন সেই ব্যান, সেই নিষেধাজ্ঞা তুলে নিল। লোনের সুবিধা দিয়ে এরদোগানকে নিজের দিকে টেনে নিলেন। ফলে তুরস্ক ইরান ঘনিষ্ঠতা কমিয়ে দিল। মুসলিম ন্যাটো এর একটা বড় স্বপ্ন, বড় স্তম্ভ মুহূর্তেই ধসে পড়ল। এটা ছিল ট্রাম্পের একটা ক্লাসিক ডিভাইড অ্যান্ড রুল কৌশল, এবং এই কৌশলে ট্রাম্প শেষ পর্যন্ত সফল হলো। তুরস্ক ফাঁদে পড়ে গেল। এরপরে সৌদি আরব নিউক্লিয়ার ডিলের ফাঁদে, মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক শক্তি সৌদি আরব, তাকে হাত করে নিল ট্রাম্প। ইরান যুদ্ধের আগেই আমেরিকা মূলত সৌদি আরব সরে যাচ্ছে এটা বুঝতে পেরেছিল, আর যে কারণেই মোহাম্মদ বিন সালমানকে কাছে টানল। 2025 সালের স্তব্ধ হয়ে থাকা US সৌদি নিউক্লিয়ার যে ডিল, হঠাৎ করে সেটা চালু করে দিল। আমেরিকা সৌদিতে একাধিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাবে, প্রযুক্তি ও বিজ্ঞানীও পাঠাবে। শুধু তাই নয়, সবচেয়ে বড় কথা, এখানে কোনো কড়া সেফগার্ড ছাড়াই, কোনো শর্ত প্রদান করা ছাড়াই সৌদিকে এই নিউক্লিয়ার এন্ডেসমেন্টে সবুজ সংকেতও দিয়ে দেওয়া হলো। ইরানের ক্ষেত্রে যেমন কড়া শর্ত, সৌদির ক্ষেত্রে তা নেই। এটা ইরানকে আলাদা করে ফেলার এবং সৌদিকে আমেরিকার কাছে বেঁধে রাখার অন্যতম একটা চাল।
সৌদি এখন ইরানের সাথে আর ঝুঁকি নিতে চাইবে না, তারা কোনোভাবে আর ন্যাটোর দিকে এগোবে না, অর্থাৎ মুসলিম ন্যাটো গড়ে না তুলে যেহেতু তারা নিজেরাই এবার পারমাণবিক বোমার অধিকারী হতে পারবে, তাই ট্রাম্পের এই চুক্তিতে সে নিজে আবার আটকা পড়ে গেল। এখন আসি 8 পয়েন্টের ঐতিহাসিক চুক্তি ইরানের সবচেয়ে কাছের মিত্র ইরাককে নিয়ে। শিয়া সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন গভীর। ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় নজফ ও কারবালায় কোটি কোটি মানুষ জড়ো হয়েছিল এই ইরাকের। ট্রাম্প ইরাকি প্রধানমন্ত্রীকে 5 দিনের স্টেট ভিজিটে আমন্ত্রণ জানিয়ে 48টি চুক্তি সই করলেন। 2003 সালে যে দেশকে আমেরিকা ধ্বংস করে দিয়েছিল সেই দেশের সাথে এখন এত বড় চুক্তি স্বাক্ষর করা হলো। উদ্দেশ্য স্পষ্ট, ইরাককে ইরান থেকে আলাদা করা, সীমান্ত নিয়ন্ত্রণ করা এবং ইরানকে একঘরে করা, যেন ইরাক ইরানের ভিতরে যে বন্ধুত্ব, যে আত্মীয়তার সম্পর্ক সেটা ছিন্ন হয়ে যায়, এবং শেষ পর্যন্ত হলেও তাই। কিন্তু ইরান কি থেমে আছে? থেমে নেই। ইরান বিশ্বাসঘাতকদের বুকে লাথি মেরে তাদের ইমানদার বন্ধুদেরকে নিয়ে অবশেষে বাবেল মানদেব বন্ধ করে দিল। এই বাবেল মানদেব প্রণালীতে সৌদি জাহাজ চলাচল 74% তেল রপ্তানি হয়, অর্থাৎ তাদের এই 74% তেল রপ্তানি বা ধূলিসাৎ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এমনকি এই চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে সৌদির অর্থনীতিও পঙ্গ হয়ে যাবে। ইরান তার বিশ্বাসঘাতক বন্ধুদের প্রয়োজন নেই, ইরানের প্রয়োজন তার ইমানদার বন্ধুদের। ইরান দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের 2টা গুরুত্বপূর্ণ ওয়াটারওয়ে এখন তাদের হাতে। সরাসরি যদি যুদ্ধে যায় তাহলে আরামকোর মতো তেল ক্ষেত্র মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। ইরান একা দাঁড়িয়েও আমেরিকাকে এই মুহূর্তে চাপে রাখতে সক্ষম হয়েছে। ইরান কোনো দেশের উপর আর নির্ভর করছে না, নিজস্ব মিসাইল, ড্রোন এবং জনগণের দেশপ্রেমের উপর ভরসা করছে। যুদ্ধে ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু ইরানি জনগণ শহীদ হতে প্রস্তুত। তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চিরতরে বিতাড়িত করে দেওয়া। টানা 11 রায় ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে ভয়াবহ হামলা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হরমুজ প্রণালী ইরানের কাছ থেকে ডাকাতি করে হলেও ছিনিয়ে নেবে, আর এই জন্য এবার একের পর এক রাডার ধ্বংস করা হচ্ছে। গত 11তম রাতের এই আক্রমণে 12টি রাডার মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তারা খুব ভালোভাবে জানে এই রাডারগুলোই মূলত ইরানের চোখ। এই রাডারগুলো যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে ইরান হরমুজ প্রণালীর উপরে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না। এই রাডারগুলো ব্যবহার করে ইরান হরমুজ প্রণালীতে একটা সুস্থ যদি যাতায়াত করার চেষ্টা করে তাহলে সেটার গতিবিধি নজরে রাখতে পারে। ইয়াজদ প্রদেশ, আহবাজ প্রদেশ, এমনকি হরমুজগান প্রদেশ, জাজ প্রদেশ, বন্দর আব্বাস থেকে শুরু করে সিরিম দ্বীপ, কেশম দ্বীপ, প্রত্যেকটা জায়গায় থাকা রাডারগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তবে শেষ পর্যন্ত ইরানও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে গতকাল ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রত্যেকটা ঘাঁটিগুলোতে। এটা নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই মুসলিম ন্যাটো ভেঙে দেওয়ার জন্য, এই মুসলিম ন্যাটো যেন গড়ে উঠতে না পারে সেই কারণে মুসলিম এই নামধারী 3টা রাষ্ট্রকে, সৌদি, তুরস্ক এবং ইরাককে হাত করে নিল ডোনাল্ড ট্রাম্প। এভাবে ফাঁদে ফেলার মাধ্যমে, মুসলিম রাষ্ট্রগুলোকে আলাদা করে নেওয়ার মাধ্যমে লোভের বশবর্তী হয়ে তাদেরকে যেভাবে সম্পদের লোভ দেখালো, এটার মাধ্যমে কি সত্যি ডোনাল্ড ট্রাম্প এই মুসলিম ন্যাটো গড়ে ওঠার যে স্বপ্ন, যে চারাগাছটি গড়ে উঠেছিল সেটা ধ্বংস করে দিতে পারবে? নাকি ইরান সে দৃঢ় পদক্ষেপ এবং দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে যেভাবে একের পর এক পাল্টা পদক্ষেপ নিয়ে আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের সফলতা লাভ করছে, এটা দেখে সত্যিই এই মুসলিম নামধারী রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের বুকে লাথি মেরে, নেতানিয়াহুর মুখে থাপ্পড় মেরে তারা এক ইউনিটি গড়ে ওঠার মাধ্যমে মুসলিম ন্যাটো গড়ে তুলতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী বিশ্ব সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।